আছে। দেখো, মানুষের ভালোবাসা এবং মানুষের আমাদের প্রতি বিশ্বাস, তারা দুহাত তুলে আশীর্বাদ করেছেন যে আমি যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সেটাকে মেনে নিয়েছে। কিন্তু আমরা দেখলাম পরশু বিকেল থেকে যারা শান্তির বাংলা প্রতিষ্ঠা করতে চায় বলেছিল, বাংলার মানুষ, ম্যাক্সিমাম মানুষ তাদের বিশ্বাস করেছে, তাদের ভোটাধিকার দিয়েছে। কিন্তু তারা যে পরশু থেকে বিকেল থেকে যেভাবে সারা বীরভূমের নানা জায়গায় যেভাবে তারা অত্যাচার করেছে, তারা যেভাবে মানুষের পাশে দাঁড়ানো তো দূরের কথা, মানুষের বিপর্যস্ত করেছে, মারধর করেছে, বাড়ি লুট করেছে, বাড়ি ভাঙচুর করেছে, এটা মেনে নেওয়া যায় না। ভেবে থাকে যে তারা সরকারে আসতেই পারে, ভোটাধিকার পেয়েছে, তারা সরকারে এসেছে। আমরা চাইব তারা সুষ্ঠুভাবে সরকার চালাক, আমরা বিরোধীরা আসনে বসব এবং সেইভাবেই বিরোধিতা করব যাতে সরকার চালানোর সুবিধা হয়। কিন্তু তারা যদি এইভাবে মারপিট করে মানুষকে বিভ্রান্তির শিকার করে, কিন্তু মানুষ কিছুদিন তাদের সহ্য করবে, তারা ঘুরে দাঁড়াবে। এবং আমরা এখনও শেষ হয়ে যায়নি, আমরা প্রায় 80টা সিট নিয়ে আছি। তাই আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যে শান্তির বাংলা প্রতিষ্ঠা করবেন বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী বারে বারে বলে গেছেন নানা জনসভায়, সে শান্তির বাংলা প্রতিষ্ঠা করুন, আমরা নিশ্চয়ই সহযোগিতা করব। কিন্তু অশান্তির বাংলা প্রতিষ্ঠা করতে গেলে আমরাও কিন্তু রাস্তায় নামবো, সে বার্তাটা দিতে চাই। সরাসরি চ্যালেঞ্জ বিজেপিকে। নিশ্চয়ই তারা এইরকম যে তারা রক্ষাজনকভাবে কাজ করছে, তারা মারধর করছে তো আছেই, বাড়ি ভাঙচুর করছে, বাড়ির মেয়ে ছেলেরা কি দোষ করল? তাহলে তারা যে অপরাধে আমাদের অপরাধী করেছিল, তারা যেভাবে আমাদের 21 সালে ভোটের পর আমাদের অপরাধী করেছিল, সিবিআই এনকোয়ারি বসিয়েছিল যে ভোট পরবর্তী হিংসা নিয়ে, আমরা আশা রাখবো যিনি মুখ্যমন্ত্রী হবেন তিনি প্রথমেই এই যে ভোট পরবর্তী হিংসার সুষ্ঠু বিচার করবেন এবং যারা এই দোষী প্রমাণিত হবেন তাদের সঠিক শাস্তি দেবেন। দাদা, বলছি মুখ্যমন্ত্রী এখনো পদত্যাগ করছেন, এই বিষয়ে কি বলবেন? দেখুন, সেটা আমার বিষয় নয়, আমরা তো রাজ্যে রাজনীতি করি না, আমরা আমার বিধানসভার ভিত্তি রাজনীতি করি, তাই সেটা আমি বলতে পারবো। দাদা, এখানে বিজেপি যে জিতলো তাতে উন্নয়ন কি বাধাপ্রাপ্ত হবে? আপনাদের এই যে পুরসভাগুলো যে উন্নয়ন করছিল, পঞ্চায়েত উন্নয়ন বাধা দেয় সেটা দেখুন, সেটা নিয়ে এখন এই মুহূর্তে কোনো মন্তব্য করবো না, কেননা তারা করবে না, আগে দেখি। তা আমরা যেভাবে বাংলার উন্নয়ন 11 সাল থেকে হচ্ছিল সেটাকে তারা বজায় রাখবে। কালকে একজন নানুরে একজন তৃণমূল কর্মী খুন হয়েছেন, যাকে কুপিয়ে খুন করা হয়েছে প্রকাশ্য রাস্তাতে, কি বলবো? তো সেটাই তো বলছি, আমরা আশা রাখবো তারা হিংসাত্মক ভোট পরবর্তী হিংসা, তারা বড় বড় কথা বলেছিল 5 বছর ধরে, তারা হাইকোর্ট থেকে কেস করে তারা সিবিআই নিয়েছিল, সিবিআই এনকোয়ারি হচ্ছে। তো আমরা আশা রাখবো সেই এই যে মারা গেল তার আত্মার যেন শান্তি পাক এবং তার সুষ্ঠু বিচার আমরা বিজেপি পার্টির কাছে করতে চাই। 18 নম্বর ওয়ার্ডে একটা তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ, বিজেপির একজন কর্মীর দোকান পুড়িয়ে দেওয়া। সেটা মিথ্যা অভিযোগ, সিসি ক্যামেরা আছে। আমি সকালে খবরটা পেয়ে আমি পুলিশকে বলেছি যে আপনারা সিসি ক্যামেরা চেক করুন, কারণ বিজেপিরা যেখানে চারিদিকে ভাঙচুর করছে, যেখানে আগুন লাগাচ্ছে বাড়িতে, সেখানে আমাদের কর্মীরা আত্মরক্ষা করছে, সেখানে একটা কর্মীর বাড়িতে দোকানে আগুন লাগিয়ে দেবে, এটা বিশ্বাসযোগ্য নয়। তাই তারা এই কমপ্লেন করছে। আমরা বলেছি ওখানে সিসি ক্যামেরা আছে, যেহেতু পেঁয়াজ গোদামের সিসি ক্যামেরা আছে, সেই পেঁয়াজ গোদামের সিসি ক্যামেরা চেক করলেই ধরা পড়বে। এবং আমি বলতে চাই যে বোলপুর বিধানসভায় যেভাবে অত্যাচার চলছে, কিছু আইএসএফ কর্মী হঠাৎ রাতারাতি বিজেপি তাদের বানিয়ে নেওয়া হলো, বানিয়ে নিয়ে তাদের যেভাবে আমাদের কর্মীদের প্রতি আঘাত করার চেষ্টা করছে, তাই তারা যদি ভাবে যে আমরা শেষ হয়ে গিয়েছি, আমরা শেষ হয়নি। আমার বোলপুর বিধানসভার সমস্ত কর্মীর পাশে আমরা ছিলাম, আছি, থাকবো এবং এর খেলা পরবর্তীকালে আরও শুরু হবে। বিজেপি নেতাদের কি দলের প্রতি নিয়ন্ত্রণ নেই বলেই ঘটনা ঘটছে? তাই তো মনে হচ্ছে। এখানে কে নেতা আমি তো বুঝতে পারছি না, কাকে বলবো। তারা বলছে, মিডিয়ায় দেখছি তারা বলছে আমাদের জানান কোথায় অত্যাচার হচ্ছে, জানান, কিন্তু জানাবোটা কার? এই তো কালকে 22 নম্বর ওয়ার্ডে কালিকাপুরে রাত্রিবেলায় একজনের বাড়ি ভাঙা হলো। সে বেচারি সকালে ছুটে এসেছিল, আমি কোর্টে এই উকিলের কাছে পাঠালাম এফআইআর লেখার জন্য, যে থানায় একটা তুই এফআইআর কর। এবং এখন শুনছি সেখানে এক বিজেপি নেতা ছিল, হঠাৎ করে সে দীর্ঘদিন আমরা জানতাম নকশাল করতো, হঠাৎ দেখছি সে
মানে বিজেপি হয়ে গেল, কি করে বিজেপি হলো জানি না। সে গিয়ে বলছে আমাকে লিখিত দাও, আমাকে লিখিত দিয়ে অন্য বিজেপি নেতার এগেনস্টে তুমি কমপ্লেন করছো, তারা লিখিত দাও। তারপরে এখনই তো ওদের গোলমাল শুরু হয়ে গেল। তার মানে সামনে পৌরসভা ভোট, কে ওয়ার্ডের কর্তৃত্ব করবে সে লড়াই তাদের শুরু হয়ে গেছে। তাহলে একদল ভাঙছে, একদল বলছে ওদের এগেনস্টে কমপ্লেন করো, আমি এটা ওপরে জানাবো, ওপরে জানিয়ে আমি এখানকার নেতা হয়ে যাব। তো এই তো 22 পাশেই ওয়ার্ড আমার কালকেপুর 22 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডে এই চিত্র জানতে পারলাম। তাহলে এইবার এর দাবি স্পষ্ট যে আমার 30-40 হাজার টাকা তুমি ক্ষতি করেছো, ক্ষতিপূরণ দাও। তারা সবাই যোগাযোগ করছে এখন তার সঙ্গে। এবার যেই শুনেছে এফআইআর হবে, 3টে লবি তাকে ধরেছে যে তুমি আমার এগেনস্টে দাও, ওর এগেনস্টে কমপ্লেন দাও, ও বলছে ওর এগেনস্টে কমপ্লেন দাও। আমরা ওপরটা কে আমরা জানি না। তাই আমি বলি যে তাদের ডামাডোল শুরু হবে খুব শীঘ্রই। এইটা যদি নমুনা এখন চেয়ারে মুখ্যমন্ত্রী বসলো না, তাহলে ভবিষ্যতে কি দলটা কি কোথায় যাবে সেটা আমরা বুঝতে পারছি। তাই আমি আমার কর্মীদের কাছে বার্তা রাখছি যে আমরা ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। দাদা বলছে যে বিক্ষুব্ধ তৃণমূল আর ঘর ছাড়ারাই এসে এই ধরনের অত্যাচার করছে, বিজেপি এমনটা অভিযোগ করছে। আমি তৃণমূল ঘর ছাড়া, বিক্ষুব্ধ তৃণমূল এবং ঘর ছাড়া যে অন্যান্য যে সিপিএম এরা ছিল তারা ফিরে এসছে, দিয়ে এখন বিজেপির পতাকা নিয়ে তারাই অত্যাচার করছে। দেখুন বিক্ষুব্ধ তৃণমূল বলে তো কেউ আছে বলে আমি জানি না, আমার বিধানসভায় আছে বলে জানি না। তারা করছে না, এখানে কিছু আইএসএফ ছিল তারা বিজেপির সঙ্গে হাত মিলিয়ে করছে। এখন বিজেপি নেতারা বলছে যে মুসলিমদের আমরা দলে নেবো না, তৃণমূলের জিনিস লোকগুলোকে আমরা দলে নেবো না। এখন তারা কি করে বিজেপি আইএসএফ থেকে বিজেপি হয়ে গেল আমরাও জানি না। এটাই তো বলছি, লিডারটা কে, পরিচালনা কারা করছে আমরা জানি না। গতকাল কখনো স্বতঃস্ফূর্তভাবে অত্যাচার করে না, মানুষ স্বতঃস্ফূর্ত অত্যাচার করে না। এবার যেখানে তারা ঘাঁটি গাড়ছে সেখানে বিয়ারের বোতলগুলো পড়ে থাকছে,